নবীন প্রজন্ম, আমরা না থিয়েটারে নবীন প্রজন্ম বয়স দিয়ে ঠিক কনসিডার করি না। এবার বিষয়টা কি, থিয়েটারে না দুটো দিক রয়েছে, একটা কোর, একটা অ্যাপ্লিকেশন। বয়ঃসন্ধিতে প্রবেশ করছে, তাদের মধ্যে বিভিন্ন রকমের ইমোশনসের আপস অ্যান্ড ডাউনস চলতে থাকে। আর থিয়েটার তো চর্চা করতেই শিখেছি গ্রুপ আর্ট হিসেবে। এই যে আমি বলবো আর বলাবো, এই দুটোর মাধ্যমে একটা কনভারসেশন তৈরি হয়ে যায়। প্রত্যেকটা প্রজেক্টেই না আমরা প্রত্যেকেই নিউ কামার অ্যাকচুয়ালি। আমিও কালকে সকালবেলা গিয়ে যদি একটা প্রজেক্ট নতুন স্টার্ট করি, আমিও সেখানে নিউ কামার। কারণ মানে বিভিন্ন স্কুলে কাজ করতে গিয়ে অনেক সময় হয়েছে যে আমরা ভাবিনি যে কীভাবে এটাকে ইমপ্লিমেন্ট করব, ওরা বুদ্ধি দিয়ে দিচ্ছে যে এইভাবে ইমপ্লিমেন্ট করলে পরে মানুষ বেশি হাততালি দেবে। 90-এর দশকের মাঝামাঝি পর্যন্ত সময়কে ধরি, মানে গত শতাব্দীর বিনোদনের অনেক মাধ্যম সেই সময় ছিল না। থিয়েটার, যাত্রা দুটো মিলে এই আর্ট ফর্মটা গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় খুব পপুলার ছিল। নাটককে নিয়ে বিভিন্ন প্রশ্ন রয়েছে আমাদের মনে। দর্শকরা মাঝে মাঝে নাটক দেখতে যান অথবা যান না। কোনো সময় থিয়েটার দেখতে দর্শক আসন শূন্য, অথবা কোনো সময় হাউসফুল। কেন কেন এই সময়ের গ্যাপ? কেন এই বিষয়বস্তুগুলো উঠে আসে? এই যে ল্যাগগুলো রয়েছে, এই যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নের উত্তরের জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিশ্বজিৎ রায়, যিনি শিলিগুড়ি বনমালা থিয়েটার ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক, নাট্যকর্মী এবং অবশ্যই শিক্ষক। আজ আলোচনা করব তার সাথে এই বিষয়গুলো নিয়ে, কিভাবে আমাদের যে আগামী প্রজন্ম রয়েছে বা জীবনশৈলী রয়েছে, তাতেই বা নাটক কিভাবে সাহায্য করতে পারে, পুরোটা নিয়ে আজ আলোচনা আমাদের। নমস্কার বিশ্বজিৎ বাবু। নমস্কার। আচ্ছা, বনমালার কত বছর হলো? বনমালা আমরা 2010-এ শুরু করেছিলাম বনমালার যাত্রা। 2025-এ পয়লা বৈশাখের দিন বনমালার 15 বছর পেরিয়ে 16 বছরে পড়েছে। আচ্ছা, 16টা বছর। তাহলে এখন কতজন রয়েছে বনমালাতে? এই ধরনের সাংগঠনিক জায়গা থেকে কি হয়, মেম্বারদের একটা যাতায়াতের ব্যাপার থাকে, কারণ পুরোটাই তো ভলেন্টারি সার্ভিস। যখন যার যেরকম সুবিধে হয় এর উপর নির্ভর করে। তো মোটামুটি 15-16 জন মেম্বার একটা রেগুলার স্ট্রাকচারে সবসময় থাকে। আর তারপরে যখন যেরকম কাজ থাকে, কাজের ভিত্তিতে প্রোডাকশন বা অন্যান্য যে সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো করবার চেষ্টা করি আমরা, সেই ভিত্তিতে সদস্য সংখ্যা বাড়তে থাকে বা কমতে থাকে। আচ্ছা, বনমালাতে পুরনো সদস্য কতজন রয়েছে, নতুন সদস্য কতজন আসলো? একদম 2010 সাল থেকে যদি আমরা ভাবি, 6 জন রয়েছে যারা 2010 সাল থেকে অপরিবর্তিত। মানে তাদের বনমালার প্রতি ডেডিকেশন বা থিয়েটারের প্রতি ডেডিকেশন এবং এই ধরনের কাজ থেকে মানসিক যে শান্তি পাওয়া যায়, সেই স্যাটিসফ্যাকশন, এই দিক থেকে তারা কোনো আপোষ দেখতে পান না বলে এই 6 জনের মধ্যে আমি একজন রয়েছি আর কি। আমরা বনমালাকে ছেড়ে যাইনি। আর বাকিরা বিভিন্ন সময় এসছেন, আরও 2-3 জন আছেন যারা 2012-13 সাল থেকেও আছেন। তো এইভাবে মোটামুটি একটা 6-7 জনের স্ট্রাকচার আছে যারা পরিবর্তন হয়নি কখনো। আচ্ছা, নতুন প্রজন্মের কতজন এখনো বনমালাকে জয়েন করেছে প্রতি বছর? মানে একটা অ্যাভারেজ হিসাব যদি আমি ধরি, বনমালাতে প্রতি বছর কতজন নতুন করে যুক্ত হয়? কারণ যেহেতু তুমি অনেক বাচ্চাদেরকে নিয়েও কাজ করো, অনেক স্কুল স্টুডেন্টদেরকে নিয়েও কাজ করো বনমালা, সেক্ষেত্রে অ্যাভারেজ কীরকম হিসাব থেকে যায়? এভারেজ যদি বলা হয়, মানে অ্যাকচুয়ালি অন্যান্য যে কোনো কিছুর কম্প্যারিজনে সংখ্যাটা খুব নগণ্য। কিন্তু আমি যদি বলি যে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে যখন নতুন নতুন ছেলেমেয়েরা আসে, সদস্য হতে চায়, এই সংখ্যাটা সারা বছর ধরে ঘুরে 25-30 জনের মতন একটা ব্যাপার হয়। নবীন প্রজন্ম, আমরা না থিয়েটারে নবীন প্রজন্ম বয়স দিয়ে ঠিক কনসিডার করি না। অনেক মানুষ আছেন 50-55 বছর বয়সেও বিভিন্ন সাংসারিক কাজ বা তার যে জীবনের প্রতি কমিটমেন্ট, সেই কমিটমেন্টের অনেকগুলো পার্ট পেরিয়ে এসে তখন মনে করেন যে থিয়েটারের সঙ্গে যুক্ত হবেন। তো সেক্ষেত্রে তিনিও কিন্তু নিউ কামার, নবীন প্রজন্ম তিনিও। এবার বয়সভিত্তিক বিষয়গুলো কি হয়, একটা স্কুল গোয়ার্স, কলেজ গোয়ার্স স্টুডেন্টরা যখন আসেন, কেরিয়ারের দিক থেকে খুব কম পার্সেন্টেজ ছেলেমেয়েরা এটাকে চিন্তা করে। বেশিরভাগরাই মনে করেন যে এটা তো একটা এন্টারটেনমেন্ট মাধ্যম, একটু ট্রাই করে দেখি না কি হয়। এবং এটা না মোটামুটি গ্র্যাজুয়েশন বা খুব বেশি হলে মাস্টার্স, এরকম একটা সময় পর্যন্ত তারা কন্টিনিউ করতে পারে। কারণ এই সময়টুকু পর্যন্ত মোটামুটি যদি নিম্ন মধ্যবিত্ত পরিবারের তারা হয়, তাদের
রুটি রুজি রোজগারের চিন্তাটা ওই সময় পর্যন্ত হয়তো থাকে না, বা করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা থাকে না। তারপর থেকে একটু একটু হতে মানে সময় হতে হতে সেটা শুরু হয়। তখন বিভিন্ন রকমভাবে তার কর্মজীবনের সঙ্গে আপোষ করে সবাই পেরে ওঠে না। তো যার ফলে ওই সময়টুকু না দিতে পারার জন্য অনেকেই বিচ্যুত হয়ে যায়। কিন্তু আমরা যখন এই অনুষ্ঠানগুলোর আয়োজন করি সারা বছরে ২-৩ বার ফেস্টিভ্যাল আকারে কিছু, বা কোথাও শো হচ্ছে, বা আমরা আরও অন্যান্য রকমভাবেও মানে সাপ্তাহিক শো বা অন্যান্য রকমভাবে বিষয়গুলোকে চিন্তাভাবনা করি, বা যেই সমস্ত পুরনো সদস্যরা তাদের বাড়ির কাছাকাছি অনুষ্ঠান হচ্ছে সেখানে এসে কিন্তু তারা সময় থাকলে পরে, বিশেষ করে ছুটির দিন হলে পরে তারা সাগ্রহে সেটাতে অংশগ্রহণ করে। আচ্ছা, নতুন প্রজন্মর ক্ষেত্রে মানে যেহেতু বিষয়টিতে একাধারে তুমি শিক্ষক, প্রতিদিন অনেক স্টুডেন্টদের সাথে তোমার দেখা হয়, প্রতি বছর এক ঝাঁক নতুন স্টুডেন্ট, তাদেরকে ছোটোর থেকে বড় হতে দেখা, স্কুলে যেহেতু এই সময়টা ফ্রেশটা যায়, সেক্ষেত্রে সে সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে বা নতুন প্রজন্মের ক্ষেত্রে কিভাবে নাটকটাকে, মানে নাটক ফট করে কিন্তু কেউ অ্যাকসেপ্ট করতে পারে না, বা কোথাও প্রোগ্রাম হচ্ছে, নাচ হচ্ছে, গান হচ্ছে, সেক্ষেত্রে যাওয়া, আঁকার প্রতিযোগিতায় পার্টিসিপেট করা, কিন্তু সেক্ষেত্রে থিয়েটার বা নাটকের মধ্যে অংশগ্রহণ করবে নতুন প্রজন্ম, সেইটার যে একটা গ্যাপ রয়েছে, সেই গ্যাপটাকে অ্যাজ এ টিচার বা একজন নাট্যকর্মী হিসেবে কীভাবে ওটাকে ফিল আপ করো, বা নাটকমুখী যদি বলি বা থিয়েটারমুখী করা নতুন প্রজন্মকে, সেটা কী করে বলো? এটা না একটা মজার বিষয়। কীরকম, আমি একজন শিক্ষক, মানে প্রফেশনালি আমি একটা স্কুলে পড়াই, আমি থিয়েটার করি, একটা আমার প্রফেশন, একটা আমার প্যাশন। এবার সমস্যাটা হচ্ছে যে খুব কম চাকরি থাকে যেখানে প্যাশনটাকেও প্রফেশনের সঙ্গে কন্টিনিউ করা যায়, বা প্যাশনটাকে প্রফেশনে ইন্ডালজ করা যায়। অন্যান্য প্রফেশন থেকে কোথাও এটা আমাদের জায়গাটা একটুখানি আলাদা। এবার বিষয়টা কি, থিয়েটারে না দুটো দিক রয়েছে, একটা কোর আর একটা অ্যাপ্লিকেশন। এবার আমি যদি কোর থিয়েটারে চর্চা করতে চাই তাহলে সেটা সাবজেক্টিভ থিয়েটারে চর্চা হওয়া উচিত। সেটা যতক্ষণ পর্যন্ত না স্কুল বা কলেজের সিলেবাসের অন্তর্ভুক্ত হবে ততক্ষণ পর্যন্ত আমি সেই থিয়েটারে চর্চাটা করতে পারবো না। এবার যেটা আমি বললাম যে ইন্ডালজ করা, প্রফেশনালি আমি শুধু শিক্ষক নই, আমি ল্যাঙ্গুয়েজ লিটারেচারের শিক্ষক। তো এটা আরও একটা অ্যাডভান্টেজ যে আমার যে ব্যক্তিগত পড়াশুনো, আমি থিয়েটার করি বা না করি, আমার পড়াশুনোর মধ্যে সাহিত্য চলে আসে। সাহিত্যের একটা পার্ট টেক্সট থিয়েটারটা, সেটা আমি পড়াশুনোর মধ্যে দিয়ে বিভিন্ন সময় পড়েছি বা পড়তে ইচ্ছে করে বলে পড়েছি। কারণ যত টেক্সট আমরা থিয়েটারে পড়ি সব তো নাটক করতে পারি না স্টেজে, কিন্তু পড়তে ভালো লাগে। এবার গল্পটা হচ্ছে কি, বাচ্চাদের যে সিলেবাসগুলো থাকে ক্লাস 12 পর্যন্ত, সেখানেও টেক্সটের মধ্যে অনেক সময় পুরো একটা নাটক কোনো বিখ্যাত নাট্যকারের অথবা তার কিছু অংশ সেখানে পাঠ্য হিসেবে থাকে। সেগুলো যখন পড়ানো হয় তো অটোমেটিক্যালি আমাদের মধ্যে সেই সত্তাটা খুব মানে প্রকট, একদম স্টিমুলেটিং কাজ করে এবং সেটা প্রকট হয়ে যায়। এবার সেটা একটা দিক গেল। দ্বিতীয়ত আরেকটা বিষয় কি, হয়তো সাহিত্যের শিক্ষক হিসেবেই বা আমরা শিক্ষকরা সবসময় মানে এটা ভাবি যে সেন্সিটিভ হওয়া ছাত্রছাত্রীদের প্রতি, কেননা 5, 6, 7, 8 পর্যন্ত একটা ব্যাপার, কিন্তু 9, 10 থেকে যখন তারা বয়ঃসন্ধিতে প্রবেশ করছে তাদের মধ্যে বিভিন্ন রকমের ইমোশনসের আপস অ্যান্ড ডাউনস চলতে থাকে, এবং সেখানে আমরা যদি সেন্সিটিভ হওয়ার চেষ্টা করি তাহলে খুব সুন্দর করে তার সঙ্গে মিশতে হয়। এই মেশবার ক্ষেত্রে না থিয়েটারের একটা বিরাট বড় ভূমিকা রয়েছে। কারণ থিয়েটার তো চর্চা করতেই শিখেছি গ্রুপ আর্ট হিসেবে, মানে আমার মনে হয় পৃথিবীতে এতে অন্যতম, আমি একমাত্র বলবো না, অন্যতম একটা পারফর্মিং আর্ট যেটা কখনোই এককভাবে হতে পারে না। একটা মানুষ যদি মনে করে যে আমি একক অভিনয় করব, সেই মানুষটার অভিনয় দেখানোর জন্য অন্তত 4-5 জন আরও মানুষের দরকার, যে লাইটটা সামলাবে, যে মিউজিকটা সামলাবে, যে মেকআপটা করিয়ে দেবে, যে সেটটা সামলাবে, এই বিষয়গুলো। না হলেও অ্যাটলিস্ট যদি আমি একটা অডিটোরিয়ামে শো করি একক অভিনয়, ওই গেটের টিকিটটা দেখার জন্য 2 লোককে লাগবে, যে আপনারা ওই সিট নাম্বারে গিয়ে বসুন এটাকে গাইড করার জন্য। তো অটোমেটিক্যালি কী হয়, তখন ওখানেও একটা গ্রুপ নিয়ে যখন কাজ করছি, মানে একটা ক্লাসরুম মানে একটা গ্রুপ, মিনিমাম 40, ম্যাক্সিমাম সেটা সরকারি স্কুলে 80-90 হতে পারে একটা ক্লাসরুমে। তো ওইখানে না থিয়েটারের অ্যাপ্লিকেশনটা খুব সুন্দরভাবে এটা হওয়ার জায়গা থাকে। এবং এই যে 40 মিনিট 35 মিনিট আমার সময় শিক্ষক হিসেবে আমি ঠিক করব আমি কতক্ষণ বলবো, কতক্ষণ বলাবো। এই যে আমি বলবো আর বলাবো, এই দুটোর মাধ্যমে একটা কনভারসেশন তৈরি হয়ে যায়। এই কনভারসেশনটা বিভিন্ন ক্লাসে বিভিন্ন টেক্সট অনুযায়ী
প্রত্যেক দিন কিন্তু একটা করে নাটকীয় মুহূর্ত তৈরি হয়, এবং এই নাটকীয় মুহূর্তটা সাহিত্য পড়াতে গিয়ে যত বেশি আমরা করতে পারবো, তৈরি করতে পারবো, তত বেশি আমরা সাকসেসফুল। স্টুডেন্টদের ক্ষেত্রে। আচ্ছা, কোনো নাটকের গুরুগম্ভীর একটা বিষয়, একটা খুব গম্ভীর একটা বিষয় রয়েছে, বা কোনো একটা সাবজেক্ট যেটা খুব ভারী যদি আমরা বলি, সেই ভারী সাবজেক্টটাকে থিয়েটারের ধরো খুদে আর্টিস্টরা রয়েছে, তার মধ্যে ফোটাতে হবে, সেই জায়গাটাতে কিভাবে কাজ করো? প্রথমত তো যিনি এই অ্যাপ্লিকেশনটা করবেন হুম হুম তাকে চিন্তা করতে হবে তিনি ভারী না হালকা। হুম হুম কারণ বিষয় তো বিষয়, হুম হুম আমাদের চোখের সামনে বা চোখের আড়ালে এই পৃথিবীতে প্রত্যেক দিন যা ঘটে যাচ্ছে সেগুলো একটা করে বিষয়। এবার প্রথমেই যিনি এই মধ্যস্থতাটা করবেন, যে কোন বিষয়টা নেবেন এবং কাদেরকে দিয়ে করাবেন, তার মেন্টাল স্ট্যাটাসটা কী, তার ইন্টেলেকচুয়াল লেভেলটা কী, হুম, তিনি কিভাবে বিষয়টাকে গ্রহণ করবেন এবং কিভাবে বিষয়টাকে অ্যাপ্লিকেশন নিয়ে আসবেন। আমার মনে হয় যে প্রথমে ভাবনাটা খুব সহজভাবে ভাবতে হবে, এবং সেটা শুধু বাচ্চাদের ক্ষেত্রে বা নতুনদের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে হুম, যে কোনো জিনিস সহজভাবে গ্রহণ করাটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সহজ মানে কিন্তু গুরুত্বহীন নয়, হুম, হুম, সহজভাবে হলে পরে ইন জেনারেল সবার বুঝতে সুবিধা হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে যে কোনো একটি সমস্যাকে যখন আমি বিষয় হিসেবে চুজ করছি, সেটা অ্যাওয়ারনেস তৈরি করার জন্য, অ্যাওয়ারনেসটা না ভাবগম্ভীরভাবে হয় না, এবং থিয়েটারে তো হয়ই না। এবং জাস্ট হয়তো আমি প্রসঙ্গের বাইরে একটা কথা শেয়ার করি, আমরা 2013-14 সাল নাগাদ কোনো একটি সরকারি প্রকল্প, সেটা মানুষের মধ্যে জনপ্রিয় হচ্ছে না, কি করে জনপ্রিয় করা যায় এই বিষয়ে আমাদের কাছ থেকে সাজেশন চাওয়া হলো এবং আমাদেরকে সেখানে ইনভলভ হতে বলা হুম, হলো। তো আমরা তখন স্ট্রিট থিয়েটার যে ফর্মটা, সেই ফর্মটাকে আমরা সাজেস্ট করেছিলাম, হুম, হুম, এবং সেটা হলো, প্রজেক্টটা হয়ে যাওয়ার পরে, কমপ্লিট হওয়ার পরে এমন হওয়া শুরু হলো যে আমরা ওই কোনো একটি নির্দিষ্ট জেলার পঞ্চায়েত অফিস, তারপরে পঞ্চায়েত সমিতি মানে বিডিও অফিস, হুম, এদের সঙ্গে কাজগুলো করতাম। তো এমনটা হলো যে এবার যত রকমের পাবলিক অ্যাওয়ারনেসের প্রোগ্রামগুলো বিডিও অফিসে বা এসডি অফিসে আসছে এবং সেগুলোকে সেমিনার মোডে করতে বলছে, ওরা করছে কি, অর্ধেকটা সেমিনার মোডে রাখছে, দুজন করে স্পিকারকে কমিয়ে দিচ্ছে, আর হুম, অর্ধেকটা সময় মানে 15 থেকে 20 মিনিট সময় আমাদের বের করে দিয়ে বলছে যে আপনারা না ওই পুরো বিষয়টার উপরেই একটা থিয়েট্রিক্যাল প্রেজেন্টেশন করুন। তাতে এটা সুবিধে বুঝতে কী সুবিধে হবে, হয়। যে ওই যে 2 জন বা 3 জন বক্তা, তাদেরকে ছোট করছি না, তারা যা বলবেন সেটা যদি কোনো কারণে একটু ভাবগম্ভীর হয় বা বিষয়টা গম্ভীর হয়ে যায়, সাধারণ মানুষ ওখানে বুঝতে না পারে, হুম, হুম, এবং বিশেষ করে যদি সেটা লাঞ্চ টাইমের আগে হয়, যে খিদে পেয়েছে এবং কঠিন কঠিন কথা হচ্ছে, হুম, হুম, যদি হজম করতে না পারে, আপনার ওই খাওয়ার পরে বাড়ি যাওয়ার আগে 15 মিনিট ওই পুরো বিষয়টাকে থিয়েটার করে দেখে দেবেন, ওরা একদম পুরো ব্যাপারটাকে হজম করে বাড়ি যেতে পারবে। সুবিধে হবে, সুবিধে হবে, সুবিধে করে দেওয়া সুবিধে করে দেওয়া। তো সাবজেক্টে। কোথাও এটা মাথায় রাখতে হবে যে আমি কিভাবে নেব বিষয়টাকে, নেওয়ার উপর নির্ভর করছে যে এটা ভাবগম্ভীর কি গম্ভীর নয়। তারপরে তো যে ধরনের কাজ হয় সেই অনুযায়ী বাচ্চাদেরকে বা নিউ কামার্সদেরকে তৈরি করতে হবে। আর প্রত্যেকটা প্রজেক্টেই না আমরা প্রত্যেকেই নিউ কামার অ্যাকচুয়ালি। হুম, আমিও কালকে সকালবেলা গিয়ে যদি একটা প্রজেক্ট নতুন স্টার্ট করি, আমিও সেখানে নিউ কামার, কারণ আমার পুরনো অভিজ্ঞতাগুলো হয়তো কাজে লাগবে, কিন্তু ওটা না একদম ওটার মতন করেই নতুন, যেটা আমি আগে কোনোদিন ফেস করিনি। হুম, হুম, কাল সকাল থেকে নতুন করে ফেস করতে শুরু করব। তো যখন আমি প্রবলেমে পড়ব, প্রবলেম সলভ করার রাস্তা আমাকে বের করতে হবে, এবং এইভাবে একটা সম্মিলিতভাবে, ছোট হোক বড় হোক সবাই মিলে, কেননা ছোটদেরকে ছোট ভাবা উচিত নয়। মানে বিভিন্ন স্কুলে কাজ করতে গিয়ে অনেক সময় হয়েছে যে আমরা ভাবিনি যে কীভাবে ওটাকে ইমপ্লিমেন্ট করব, ওরা বুদ্ধি দিয়ে দিচ্ছে যে এভাবে ইমপ্লিমেন্ট করলে পরে মানুষ বেশি হাততালি দেবে, মানুষ বেশি হাসবে, দর্শক বেশি এনজয় করবে। স্যার আপনি ওটা না বললেন, ওটা না অডিটোরিয়ামে ঠিক আছে, কিন্তু আমাদের তো অ্যানুয়াল প্রোগ্রাম, 1000 গার্জিয়ান থাকবে, আর ওপেন প্রোগ্রামটা হবে, তো এখানে তো মাইকের কাছে গিয়ে ওটা বলার ব্যাপার আছে, আমরা না স্যার এটাকে এইভাবে চেঞ্জ করে দিই। তারা কিন্তু থিয়েটারের মানে চিরন্তন ছাত্র নয়, তারা কিন্তু কোনো একটা স্কুলের 8, 9, 10 স্টুডেন্ট। তো ওরা বুদ্ধি দিচ্ছে যে কীভাবে এটাকে আরও সহজ করা যায়। উপস্থিত বুদ্ধি, মানে প্রতিদিন শিক্ষককেও শেখা ঠিক, যায়, একটা শিক্ষকও আদান শিখতে প্রদান। পারে। আচ্ছা, নাটকের ভাবনা, লেখা, স্ক্রিপ্ট, মহলা, নাটকের পরিবেশনা বা মঞ্চস্থ করা কতটা সময় সাপেক্ষ? নিজে কিভাবে সময় বের করেন এতটা সময়? আমি ওই শুরুতেই বলছিলাম যে প্যাশন, হুম, হুম,
আমি কি ভালোবাসি, কি করতে চাই সে ব্যাপারে আমাকে প্যাশনেট হতে হবে, শুধু প্রফেশন নয়, প্যাশনেট। এবং এই জন্যই হয়তো দেখবেন যে বিভিন্ন ইন্ডাস্ট্রি, কমার্শিয়াল এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, সেখানে অনেক মানুষ কাজ করে খাচ্ছে, তাদের মানে জীবন নির্বাহ হচ্ছে, পরিবারে অনেক সদস্যদের সেখান থেকে রুটি রুজি ব্যবস্থা হচ্ছে। কিন্তু কিছু মানুষ আমাদের কাছে প্রিয় হয়ে যান, কারণ তারা খুব প্যাশনেটলি কাজটা করে। তো আমাদের জন্য সেই ক্ষেত্রে যারা আমরা একটা বিষয় নির্বাচন করছি, স্ক্রিপ্টিং করছি, সমস্ত কিছু করছি, যে টাইমিংটার কথা বলা হলো, এটা পুরোটাই নির্ভর করে যে আমি কতটা প্যাশনেট বিষয়টাকে নিয়ে। আমার যত তার প্রতি ভালোবাসা থাকবে, যত সেটাকে নিয়ে ভাবনা থাকবে, তত তাড়াতাড়ি হয়তো কাজটা উঠে আসবে। আর ক্রিয়েটিভ কাজ তো এটা না কোনো বাধা ধরার কোনো ব্যাপার নেই। আর থিয়েটার যেহেতু লাইভ আর্ট, এটা একটা বড় অ্যাডভান্টেজও, যে ঠিক আছে আমাকে 7 দিন সময় দেওয়া হলো, আমি একটা জিনিস তৈরি করে নিয়ে 8 নম্বর দিন একটা শো করে ফেললাম। কিন্তু অনেক কিছু জায়গায় থাকলো যেটাতে আমি স্যাটিসফাইড নই, তাহলে আমার সেই সুযোগটা আছে যে পরের শোটা যদি আবার 7 দিন পরে হয়, নেক্সট 7 দিন আমি অনেক কিছু চেঞ্জ করে নিয়ে আবার পরের শোটা করতে পারবো। ফল্টগুলো ছিল সেগুলোকে কোপ আপ এবং করা যায়। যারা ওই নিয়মিত শো করেন, 1 নম্বর শো যদি আপনি দেখেন এবং 10 নম্বর শো আপনি দেখেন, আপনি নিজেই বুঝতে পারবেন একই নাটকের একই লাইভ শো, কিন্তু 1 নম্বর শো থেকে 10 নম্বর শো একটা বিরাট বড় পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, একটা সময় ছিল যে সময় টিকিট কেটে থিয়েটার দেখতে যেত বা নাটক দেখতে যেত। তারপরে একটা সময় আসলো যে সময় ওপেন টু অল করার পরেও দর্শক আসনে হয়তো দুটোরও ভরতো, তারপরেরগুলো ভরতো না। এখন আবার চেঞ্জ হয়েছে, এখন দেখতে পাওয়া যাচ্ছে হয়তো হাউসফুল। কি মনে হয় এই যে একটা একটা এতগুলো বছরের একটা গ্যাপ, তার মধ্যে কি পরিবর্তন হয়েছে যার জন্য নাটকের দিকে দর্শকরা আবার নাটকমুখী হচ্ছেন? এটা না একটা বড় সময় ধরে অ্যানালিসিসের ব্যাপার। আমি যদি 90-এর দশকের মাঝামাঝি পর্যন্ত সময়কে ধরি, মানে গত শতাব্দীর, বিনোদনের অনেক মাধ্যম সেই সময় ছিল না, এবং অনেকগুলো মানুষ কোনো একটা গল্প 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে আমার চোখের সামনে অভিনয় করবে, এটা একটা থ্রিলিং ব্যাপার ছিল মানুষের কাছে। মানুষ যেত, আর তো অন্য কোনো মাধ্যম নেই এই বিষয়টাকে দেখার। কারণ সিনেমাও খুব লং লং গ্যাপে তৈরি হতো, এখনকার মতো ঘন ঘন সিনেমা তৈরি হতো না। এবং সিনেমা হল, সেখানে গিয়ে সিনেমা দেখা, সেটা কিছু কিছু শহরাঞ্চলের মধ্যেই হয়তো সীমাবদ্ধ ছিল। এবং থিয়েটার, যাত্রা দুটো মিলে এই আর্ট ফর্মটা গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় খুব পপুলার ছিল। তারপরে স্যাটেলাইট চ্যানেল আসতে শুরু করলো এবং অন্যান্য আরও বিভিন্ন রকম বিনোদন মাধ্যম আমি হাতের মধ্যে, মুঠোফোনের মধ্যে পেয়ে যাচ্ছি, এই বিষয়গুলো হলো। মানুষের তো 24 ঘন্টা সময়টা সীমিত, তো যেটুকু সময় সে রিসেস করবার টাইম পাচ্ছে, তার কাছে এক্সট্রা রয়েছে, সে সময়টুকুতে তার কাছে বিনোদনের অল্টারনেটিভ মাধ্যম তৈরি হচ্ছে। এবার কি হচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা বিষয়েরই চ্যালেঞ্জ চলে আসে। একটা পপুলার মাধ্যমকে চ্যালেঞ্জ করে আরেকটা পপুলার মাধ্যম, মানে মাধ্যম পপুলার হওয়ার চেষ্টা করে, এই বিষয়গুলো ঘটে। তো এই পুরোটা করতে 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 না আবার এমন একটা জায়গাতে আসছে যে আমরা আবার আমাদের পুরনো জায়গাতে ফিরে যাচ্ছি। আসলে এক ধরনের না মাইন্ড চেঞ্জ, এটা আমার মস্তিষ্ক কি গ্রহণ করবে না করবে সেটা শুধুমাত্রই তো বাইরেটা ঠিক করে দিতে পারে না, আমার ভেতরটা একটা সত্তা, সেও ঠিক করবে। মানে দুটোর মধ্যে লড়াই চলছে, লড়াই করতে করতে কখনো বাইরেটা জিতবে, কখনো ভেতরটা জিতবে। তো এইটাতে করে না কখনো হয়তো ওই টাসলটা এমন একটা জায়গায় পৌঁছচ্ছে, তখন আবার মানুষ এই লাইভ আর্টমুখী হচ্ছে। এবং ওই যে আমার থেকে 5 ফিট 7 ফিট বা 10 ফিট বা 10 মিটার দূরে কিছু রক্তবংশের মানুষ আমারই পরিচিত কোনো ঘটনা, আমারই জানা কোনো গল্প, যার সঙ্গে আমি নিজেকে খুব একাত্ম অনুভব করি, গল্পটা পড়লে পরেই সেটা অভিনয় করে দেখাচ্ছে। আমি ফেলুদা পড়তে খুব ভালোবাসি, তা আমার সামনে ফেলুদারই অভিনয় হচ্ছে। আমি বই পড়ে পড়ে ফেলুদাকে ইমাজিন করতাম, ফেলুদা এইরকম, বা অন্য কোনো একটি গোয়েন্দা চরিত্র বা অন্য কোনো যে কোনো চরিত্র আমি ইমাজিন করতাম যে চরিত্রটি এরকম। এবার তার প্রতিরূপ কি হতে পারে সেটা আমার চোখের সামনে অভিনীত হচ্ছে, অটোমেটিক্যালি কি হচ্ছে, আমি তার সঙ্গে একাত্ম অনুভব করছি। এবার এই যে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা এই যে আদান প্রদান চলছে, আমার ব্লাড প্রেশার বাড়ছে কমছে,
আমার শরীরের মধ্যে বিভিন্ন রকমের হরমোনসগুলো ক্ষরণ হচ্ছে, আমি সাইকোলজিক্যালি ইনভলভ হচ্ছি, আমি ভাবছি এর জায়গায় আমি থাকলে পরে কি হতো, আচ্ছা এই যে মেয়েটির ঘটনা তো আমার পাশের বাড়ি মেয়েটির সঙ্গে এরকমই হয়েছিল, বা একটা হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া চলছে, আমার বাড়িতে তো প্রায়ই এই জিনিসটা চলে। যখন প্রত্যেক দিনের জীবনের সঙ্গে মানুষ কমিউনিকেট করতে পারছে এবং সেই কমিউনিকেশনটা চোখের সামনে ঘটছে, এটার একটা আলাদা রকমের জায়গা রয়েছে। তো সেটা মানুষকে অ্যাট্রাক্ট করছে বলে আমি মনে করি, এবং সেই জন্য মানুষ আবার হলমুখী হচ্ছেন, থিয়েটার হলমুখী। আর দ্বিতীয়ত, মাঝখানে যে খারাপ বা ভাটার সময়টা আমরা বললাম, সেটা এক তো অন্যান্য মাধ্যমে চ্যালেঞ্জ ছিল, আর তার পাশাপাশি হয়তো বিষয় নির্বাচন, প্রেজেন্টেশন, ওয়ে অফ প্রেজেন্টেশন এবং সব কিছু মিলে যেটা বলি যে নাটকের মান, সে মানটা হয়তো ঠিকঠাক জায়গায় হচ্ছিল না, হয়তো হচ্ছিলই না। আসলে কার হচ্ছিল বা কার হচ্ছিল না সেটাও হয়তো আমরা অনেকেই জানি, কিন্তু ওপেন প্ল্যাটফর্মে সেটা বলাটা মানায় না, কিন্তু ওভারঅল রেজাল্ট বলছে যে হচ্ছিল না। আবার কীভাবে হওয়া সম্ভব সেটা হয়তো আবার ফিরে আসছে। এই ফিরে আসছে বলে একটি মানুষ আপনার আমন্ত্রণে টিকিট কেটে হোক, টিকিট না কেটে হোক, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় তিনি বার করছেন। ওই যে বললাম, সময় কিন্তু নির্দিষ্ট, তার জীবনে 24 ঘন্টা, প্রত্যেক দিন 24 ঘন্টা। তো সে চিন্তা করবে 2বার 3বার আসার পরে এই যে টাইমটা দিচ্ছি, এটা কি আমার কোয়ালিটি টাইম হলো? আমি কি কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম? আমি কিছু নিয়ে ফিরতে পারলাম? এই প্রশ্নগুলো যখন তার মনে তৈরি হয়, সে যখন উত্তর খুঁজে পায়, সে তখন আবার হলে ফিরে আসে এবং অন্যকে হলে আসতে উদ্বুদ্ধ করে। এটা মনে হয়, যদি আমি শিলিগুড়ির পার্সপেক্টিভ থেকে বলি, গত 2-2.5-3 বছরে এই জিনিসটা পুনরায় হতে শুরু করেছে, যার ফলে ওই সন্ধ্যেবেলা টিভি সিরিয়াল বলি বা অন্যান্য যা কিছুই, আসলে এগুলো বললে অন্যকে ছোট করা হয়, প্রত্যেকে তার নিজস্ব এক্সিস্টেন্সের জায়গা রয়েছে, কিন্তু কোথাও মানুষ অল্টারনেটিভ খুঁজছে বলেই আবার থিয়েটার হলে আসছে। আচ্ছা, কি টপিক পরিবর্তিত হয়েছে আগেকার নাটকের থেকে এখন অবধি, এবং নাটকের বিষয়বস্তুর পরিবর্তন কি দর্শককে নাটকমুখী করছে? মানে যে টপিকগুলো আগে নাটকের জন্য নির্বাচিত হতো, এখন সেক্ষেত্রে তো অনেকটা রিলেটেবল বা রিয়েলিস্টিক ধরনের বা টপিক চেঞ্জ হয়েছে, সেই টপিকগুলোর পরিবর্তন হয়েছে বলে কি দর্শকরা আবার নাটকমুখী হচ্ছেন? বা কতটা হ্যাঁ, পরিবর্তন হয়েছে, বা নিজের বর্ণমালার ক্ষেত্রে কতটা চেঞ্জ তোমাকে করতে হয়েছে? হ্যাঁ, এইটা একটা খুব সত্যি কথা বটেই। কেননা সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাত্রা বদলেছে, জীবনের কাহিনী বদলেছে, মানুষের ইচ্ছে অনিচ্ছেগুলো বদলেছে। এই সবটা মিলেই যদি আমরা ভাবি, তাহলে পরে অবশ্যই বিষয়ে পরিবর্তন হয়েছে। যেমন আজ থেকে 10 বছর আগেও স্কুল কলেজের, যদি আমি থিয়েটারের কথা বলি, সেই ক্ষেত্রে একটা রেডিমেড কোনো স্ক্রিপ্ট, কিছুটা ঐতিহাসিক, কিছুটা পৌরাণিক, এরকম কোনো বিষয়, সেগুলোকে নিয়ে চলে আসা হতো। সেরকমই শিক্ষক শিক্ষিকা থাকতেন, হ্যাঁ স্যার বা ম্যাডাম, এরকম একটা বাচ্চাদের নাটক করাতে হবে, কি করা যায় বলুন তো, সঙ্গে সঙ্গেই ওই রকম একটা কিছু চলে আসলো। এখন সেটা হয় না। আমি খুব রিসেন্টলি শিলিগুড়ি একটি স্কুলে একটি বিজ্ঞান ভিত্তিক নাটকের কাজ করাতে গিয়ে আমি প্রথম থেকে ওপেন ছিলাম যে আমি কাজটা করাবো, কিন্তু বিষয়টা আমি ঠিক করব না। আমি ওদের যে ফোরাম, মানে টিচার স্টুডেন্ট মিলে যারা থিয়েটার করছে অনেক দিন ধরে, তাদের কাছ থেকে শুনবো যে তারা কী বিষয় চাইছে। আমি শুধু ওখানে থিয়েট্রিক্যাল পার্টটা দেখব, যে টেকনিক্যালি ওটাকে কী করে থিয়েটার করা যায়। এবার এই যে ঘটনাগুলো আমাদের সঙ্গে ঘটে, সেগুলো গল্প আকারে আমরা খবরের কাগজে, গল্পের বইতে বা অন্যান্য জায়গার থেকে পড়ি, কিন্তু সেটা চোখের সামনে ঘটলে কেমন হয়, এটার একটা রেফারেন্স মানুষ খোঁজে। এবার সময়ের সঙ্গে সঙ্গে যখন মানুষের জীবনযাত্রা পরিবর্তিত হচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের রিসেস টাইমগুলো পরিবর্তিত হচ্ছে, যেমন এখন বাচ্চাদের বিকেলবেলা নেই, অনেকদিন ধরেই নেই, অনেকদিন ধরে প্রায় আমার মনে হয় 15-20 বছর বা তার বেশি সময় হবে আর কি, বিকেলবেলা নেই। বিশেষ করে সরকারি স্কুলের রমরমা কমে যাওয়া এবং প্রাইভেট স্কুলের সময়টা মানে রমরমা বেড়ে যাওয়া, এটা একটা বড় মানে প্র্যাকটিক্যাল কারণ। সিস্টেমটা এমনভাবে তৈরি হচ্ছে যে ঘুম থেকে উঠে থেকে স্কুলে যেতে হচ্ছে। আমরা ঘুম থেকে উঠে স্কুলে যেতাম না, আমরা যে সরকারি স্কুলে পড়াশোনা করেছি, আমরা ঘুম থেকে উঠে স্কুলে যেতাম না, গেলে একদম প্রাইমারিতে যেতাম।
তাও না, মানে তাও আমি না, আমি সময় আমি তো পেতাম। যেখানে পড়াশোনা করেছিলাম প্রাইমারির থেকে, আমি প্রাইমারিতেও সকালবেলা যাইনি। হুম হুম এবং সকালবেলা ঘুম থেকে উঠে স্কুল যাওয়া এটা 4-5 ঘন্টার গ্যাপ। হুম হুম কারণ 5:30 6টার বেশি বাবা মা ঘুমোতে দিত না। 5:30 6টায় উঠলে পরে বাড়ির সামনে স্কুল, 10:30টার সময় বাড়ির থেকে বেরোলে পরে আমি স্কুলে ঠিক সময় পৌঁছে যেতাম। হুম তো অনেকটা সময়। এবার যদি নিচু ক্লাস ধরি পড়াশুনো করা, তো ওই 1-1.5 ঘন্টায় পড়াশুনো হয়ে যেত। হুম পরিষ্কার মনে আছে যে হয় ঘুম থেকে উঠেই খেলতে যেতাম, মাঠে খেলে টেলে এসে 7টা 7:30টার সময় বাড়িতে ফিরে এসে তারপরে স্নান টান করে পড়তে বসছি, তারপরে ভাত টাত কিছু একটা খেয়ে স্কুলে যাচ্ছি, অথবা সকালে উঠেই পড়াটুকু সেরে নিয়ে আবার মাঠে খেলতে চলে যেতাম। হুম। মানে এমনও হয়েছে যে আমরা পাশের পাড়ার সঙ্গে সকালবেলা 15-15 ওভারের ক্রিকেট ম্যাচ খেলে তারপরে স্কুলে গেছি। তো এটা নেই। তো এই যে নেই এবং আছে, এর বদলে অন্য কিছু আছে, এই সবটা থিওরিটিক্যাল একরকম, প্র্যাকটিক্যাল একরকম। হুম। তো এই প্র্যাকটিক্যালনেসগুলো না থিয়েটারের মধ্য দিয়ে, কনসেপ্ট মানুষের মাঝে থাকতেই পারে, কিন্তু প্র্যাকটিক্যালিটি চোখের সামনে রক্তে মাংসে মানুষগুলো আমার গল্প আমার হয়ে অন্য কেউ বলে, আমি আমাকে দেখতে পাই। হুম হুম তো এইটার পরিবর্তন তো হয়েছে, এটা বোঝার জায়গাগুলো তৈরি হয়েছে। এবং আগে মানুষ শুধু থিয়েটার দেখে থিয়েটার বুঝতো, এখন থিয়েটারকে বোঝার জন্য বিভিন্ন মাধ্যম তৈরি হয়েছে। হুম হুম। তো সবটা মিলে অ্যাওয়ারনেসের জায়গাটা বেড়েছে। যখন স্কুলের প্রসঙ্গ আসলোই, একজন শিক্ষক, তুমি যদি একজন শিক্ষক, সেক্ষেত্রে যদি অঙ্কন একটা সাবজেক্ট হয়, যদি নাচ গান একটা সাবজেক্ট হয়, ইয়োগাও এখন অনেক স্কুলে একটা সাবজেক্ট, সেক্ষেত্রে থিয়েটার বা নাটক একটা সাবজেক্ট নয় কেন? এটা শিক্ষক হিসেবে মনে হয় না একটা সাবজেক্ট হলে খুব ভালো হতো? আমার ছাত্রদেরকে আমি সাহিত্য না হলেও মানে একই স্কুল থেকে বেরোচ্ছে, ড্রামাতে বা নাটকেও একটা ডিপ্লোমা কোর্স বা সার্টিফিকেট তাকে দেওয়া যেত, বা সে পাশ করেছে এটা বলা যেত। এখন মানে একজন এটা তো শিক্ষক হিসেবে কি মনে হয় সেটাই। এইটা তো যারা পলিসি মেকার, হুম হুম এডুকেশন তো একটা পলিসি, পলিসি মেকার তারা এটা ভালো বলবেন যে নয় কেন। আমি শুধু শিক্ষক হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবেও, যদি আমি এই বয়সে এসে চিন্তা করি যে গার্জিয়ান হিসেবেও, আমার সবসময় প্রশ্ন নয় কেন। এবং অন্য যে কোনো আর্টকে ছোট না করেই এটা বলা যে এটা নাচ গান ছবি আঁকা বাচিক শিল্প সমস্ত কিছুর একটা সম্মিলিত মাধ্যম, ওভারঅল একটা থিয়েটার। পার্সোনালিটি তৈরি করে দেওয়া। হ্যাঁ, ও এইটা। তো সেই জায়গার থেকে থিয়েটারের যে লার্নিং প্রসেসটা, সেটা এমনভাবেই সম্পৃক্ত হতে পারে স্কুল লেভেলে। বিশেষ করেই আমি একটু আগে একটা অন্য বিষয়ে বয়ঃসন্ধির কথা বললাম, বয়ঃসন্ধির লেভেলে। কারণ সমাজে বাঁচতে গেলে তো আমাকে একজন আন্ডারস্ট্যান্ডিং মানুষ হতে হবে। হুম হুম আমি শুধু আমারটা বুঝি না, আমার চারপাশে যা ঘটে সেটাও বুঝতে পারি আমি। এবং সেক্ষেত্রে যেমন অপরিচিত মানুষদের সঙ্গে যা ঘটে সেটাও আমাকে বুঝতে হবে, আমার পরিচিত মানুষদের সঙ্গে যা ঘটে সেটাও আমাকে বুঝতে হবে। আর আমাদের প্রাথমিক বাবা মায়ের থেকে বাইরে গিয়ে বা বাড়ির 4-5টা সদস্যের বাইরে গিয়ে যে পরিচিতির জায়গাগুলো, সেগুলো কিন্তু স্কুলে গিয়ে স্কুলের বন্ধুদের সঙ্গে তৈরি হয়। একদম। এবং বাচ্চারা ক্লাসমেট আর ফ্রেন্ড কিন্তু আলাদা করে না, হুম হুম হুম, সব ক্লাসমেটরাই বন্ধু। একদম। এটা বড় বয়সে গিয়ে হয় যে ও হুম ক্লাসমেট শুধু, ও আমার বন্ধু। কিন্তু ছোটবেলায় কিন্তু সবাই বন্ধু। হুম মানে কেউ যদি তার ক্লাস 2-3 বাচ্চাকে বলে যে গতকাল তো জন্মদিন ছিল, কাল তুই 10টা চকলেট নিয়ে যা 10টা বন্ধুকে দেওয়ার জন্য, সে সঙ্গে সঙ্গে বললে আমাকে একটা প্যাকেট কিনে দাও, হুম হুম ক্লাসের সবাইকে দেবো, সবাই আমার বন্ধু। হুম হুম তো এবার এই ফেজটাতেই যদি আমি থিয়েটারটাকে ঢুকিয়ে দিই এবং সেই মুহূর্ত থেকে শেখাই যে একটা অসম্ভব সুন্দর ক্রিয়েটিভ মাধ্যম, তুমি একা নও, তোমরা সবাই মিলে ইনভলভ হয়ে স্টেজ করতে পারো, অন্যের সামনে করতে পারো। এই পুরো যে প্রসেসটা, মেকিং প্রসেসটা যেভাবে ওভারঅল পার্সোনালিটি ডেভেলপমেন্ট তৈরি করে দেবে, একক ব্যক্তিত্ব নয় সমষ্টিগত ব্যক্তিত্ব তৈরি করে দেবে, সেটা আমার মনে হয় না যে আর কোনো মাধ্যম করতে পারে। আবারও বলছি, কাউকে ছোট না করে বলছি, প্রত্যেকটা মাধ্যমে তো একটা ইউনিকনেস আছে। একদম। থিয়েটারের এই ইউনিক একটা লেসন রয়েছে, এবং এই লেসন প্ল্যানটা না খাতায় কলমে করতে হয় না, এটা প্রত্যেক দিনের ক্লাসরুমের অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে তৈরি হয়ে যায়। হুম হুম তো প্রচুর যুক্তি রয়েছে যে থিয়েটারটাকে ইনভলভ করা উচিত। এবং এখন তো পৃথিবী ছোট, আমরা তো হুম খোঁজ নিই দেশে বিদেশে কোথায় কি হচ্ছে না হচ্ছে, অনেক জায়গায় সেটা হয়ে গেছে। হুম এবং ভারতবর্ষে ইন্টারন্যাশনাল কারিকুলামে যে স্কুলগুলো চলে এবং প্রত্যেকটা উন্নত দেশের যে স্কুল এডুকেশন সিস্টেম রয়েছে, সেখানে থিয়েটারটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একদম। বিষয়। এবং আমাদের দেশের ছেলেমেয়েরা যখন বিদেশে পড়তে যায়,
তখন তাদের পড়াশুনোর মধ্যে কতটা পাণ্ডিত্য রয়েছে, তার পাশাপাশি কোকারিকুলার অ্যাক্টিভিটিস তারা কি করেছে স্কুল লেভেলে বা কলেজ লেভেলে, হায়ার স্টাডিজে যাওয়ার আগে পর্যন্ত, সেটা তারা জানতে চায়। এবং সেখানে যদি থিয়েটারটা তারা করেছে জানে, ইন্টারভিউ বোর্ডে যারা থাকেন, এই ভিডিও কনফারেন্স ইন্টারভিউগুলো হয়, তারা খুব প্লিজড হন, খুশি হন যে থিয়েটার করেছে। এবং বরাবরই গ্রিক থিয়েটারের সঙ্গে, ইউরোপিয়ান থিয়েটারের সঙ্গে আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল থিয়েটারের একটা দারুণ রকমভাবে মিল, সাযুজ্য বা আকর্ষণ রয়েছে পাশ্চাত্যের মানুষদের। সুতরাং ভারতবর্ষে বসে কেউ থিয়েটার করছে এটা, এবং স্টুডেন্ট লাইফে করেছে, এটা যখন জানতে পারে, খুব ইন্টারেস্টিং হয়ে মানে মানে খুব উৎসাহ দেখিয়ে তারা সেই সমস্ত বাচ্চাদেরকে জানতে চায় তুমি থিয়েটার কী কী করেছো এবং কীভাবে করেছো। তো খুব বেশি প্রয়োজন স্কুলে থিয়েটারটাকে ঢোকানো। আচ্ছা, চলতি কথায় বলি বা অন্য কথায় বলি, কথায় বলে নাটক কম করিস বা নাটক কম কর। নাটকটা কি সত্যি খুব ইজি বা এতটাই সহজ? একজন নাট্যকর্মী হিসেবে কি মনে হয়? এটা না, আমি একটু আগে যখন বলছিলাম থিয়েটারের দুটো দিক, একটা কোর আর একটা অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটা আমরা যে কেউ করতে পারি থিয়েটার সম্পর্কে একটু জ্ঞান থাকলে পরে, কিন্তু কোরটা একটা প্রথাগত পড়াশোনার বিষয়। এই ক্ষেত্রেও তাই। নাটক না, মানে একটি হচ্ছে কোরের জায়গা, আরেকটি হচ্ছে একটা একটা বালখিল্য প্রবাদ তৈরি হয়ে গেছে নাটক। তো শুধু নাটক নয়, তার সঙ্গে ফাটকটাও যুক্ত হয়ে যায়। এই তোমরা তো নাটক ফাটক করো, তাই না? নাটক ফাটক, হ্যাঁ। এবার ফাটকটা যে বাংলায় দরজা, তার সঙ্গে নাটকের কোনো মিল নেই। আমি মাঝে বলি হ্যাঁ ঠিক আছে, গ্রুপের একটা দরজা থাকে আর কি, কিন্তু সেইটার সঙ্গে নাটকের কোনো মিল নেই। তো ব্যাপারটা এইরকম। তো সেই অর্থে ওই একটা ব্যঙ্গার্থে বা একটা খুব প্রচলিত অর্থে সিলি, যেটা ইংরেজিতে বললে খুব ভালো, সিলি একটা শব্দ হিসেবে নাটক ব্যবহার হয়। কিন্তু তুমি যেটা বললে যে এতটাই কি সহজ, নাটক বলে নয়, যে কোনো শিল্প মাধ্যমই না সহজ কঠিনের বিষয় নয়, চর্চার বিষয়। আমি যতক্ষণ তার সঙ্গে সম্পৃক্ত হয়ে তাকে না বুঝতে পারছি, আমি আমার দিক থেকে 100% না দিচ্ছি, ওই নিউটনের থার্ড লর মতন, ওখান থেকে ততটা আমার কাছে আসবে না ক্রিয়া প্রতিক্রিয়া যে জায়গাটা। তো থিয়েটারটা এরকমই, নাটকটা এইরকম জায়গার থেকে। আর যেটা ওই কথায় কথায় নাটক করছিস কেন, এই করছিস কেন, সেটা সিলি। আচ্ছা, যেহেতু বিশ্বদা রয়েছে, তো বিশ্বদার কাছ থেকে যারা নতুন প্রজন্ম দেখছে তাদের জন্য এই প্রশ্নটা আমার, বা তাদের জন্য একটা রিকোয়েস্ট বলতে পারি, কি যে থিয়েটারের লেসন বা ভয়েস মডুলেশন, আই স্ট্রোক, এখানে কি দেখানো সম্ভব এখন? এটা না ওইভাবে সম্ভব নয়। একটা প্রিপারেশনের জায়গা, স্পেসিমেন কি হয়, যেমন আমরা আমাদের ভয়েস মডুলেশন তো বাচিক শিল্পের ভয়েস মডুলেশনের মতো নয়, ক্যারেক্টারিস্টিক ভয়েস মডুলেশন। তো সেই জায়গার থেকে মানে ওই 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 জায়গাটা তৈরি করতে হয় আসলে। মানে আমি যদি ভেবে নিই যে আমি ঠিক এইটা আমার একটা ক্যারেক্টারের পজিশন, এরকম আমি বসে আছি, আমার সামনে মাইক্রোফোন থাকবে, এরকম একটা ব্যাপার, তাহলে হয়তো এর মতন করে একটা ক্যারেক্টার হয়তো করা যেতে পারে আর কি, ঠিক আছে। কিন্তু আসল জায়গাটা হচ্ছে যে ক্যারেক্টারাইজেশন এমন একটা ব্যাপার যেটা আমি নই এমন একটা কিছু তৈরি করা। এবং থিয়েটারের চরিত্রায়নের ক্ষেত্রে সব থেকে প্রাথমিক যে জায়গাটি আমি নিজে মনে করি যে আমি তখনই ভালো একজন থিয়েটার শিল্পী হতে পারবো, আমি অভিনয়ের পার্সপেক্টিভ থেকে বলছি, যখন আমি নিজেকে অস্বীকার করতে পারবো। আমি যদি রমেনবাবু বলে একটি চরিত্র আমাকে পোর্ট্রে করতে বলা হয়, আমাকে প্রথমেই বুঝতে হবে রমেনবাবু আমি নই, আমি বিশ্বজিৎ রায়। রমেনবাবু একটি আলাদা সত্তা। আমি যত তাড়াতাড়ি ওই সত্তার মধ্যে নিজের খোলসটাকে ত্যাগ করে ঢুকতে পারবো, আমার আত্মাটাকে রমেনবাবুর আত্মার সঙ্গে একাত্ম করতে পারবো, তত বেশি রমেনবাবুকে আমি সাকসেসফুল করতে পারবো। এবার ভয়েস মডুলেশন জায়গার থেকে আমরা যখন এই কাজগুলো করি, বিশেষ করে যখন নতুন কেউ আসেন তাকে বোঝানোর জন্য, আমরা সাধারণত খুব পপুলার ছড়া যেটা সবাই শুনেছে সেরকম একটা কিছু মুখস্থ করাই বা আত্মস্থ করাই। এবার তারপরে তার মোডগুলোকে চেঞ্জ করে দিয়ে সেটা কীভাবে হতে পারে
আমরা তাদেরকে অনুরোধ করি যে বাস্তবে যে তাদের সেই বিষয়গুলো সম্পর্কে ধারণা রয়েছে সেই ধারণাতে কমপ্লাই করে এই জিনিসটাকে প্রেজেন্ট করা। যেমন একটা জাস্ট এক্সাম্পলের জন্য যদি বলি যে কাজী নজরুল ইসলামের লিচু চোর খুব একটা বিখ্যাত ছড়া, আমরা কম বেশি পড়াশোনার সঙ্গে যারা যুক্ত না বা যুক্ত নেই তারা প্রত্যেকেই জানি। তো সেটার যে ছন্দ রয়েছে তাতে করে একটা খুব মজা করে ব্যাপারটা বলার থাকে যে বাবুদের তালপুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোথা না আসতে গিয়ে ইয়াব বড় কাস্তে নিয়ে। এটা একটা ছড়ার আকারে ব্যাপারটা রয়েছে। এবার যদি আমরা এই বিষয়টাকে এরকমভাবে ভাবি যে এটি একটি বয়স্ক চরিত্র অভিনয় করছে, তাহলে সে কীভাবে করবে? এবার বয়স্ক চরিত্রে আমার নিজেকে কনভার্ট করে নেওয়ার জন্য একটা প্রসেস রয়েছে। সেই প্রসেসের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে। তার বয়স কত, তার ফিজিক্যাল গেট আপটা কী, তার কটা দাঁত রয়েছে, সে কাকে বলছে, এটা করে নিয়ে এবার যখন সে সেই চরিত্রে নিজেকে উপস্থাপন করছে সেভাবে সে এবার হয়তো একটা কনভারসেশন রয়েছে, দাদু একটা গল্প শোনা না আমাদেরকে, গল্প শুনবি? কেমন গল্প? না তুমি কিন্তু ছন্দে বলবে, ছড়ায় বোঝাবে আমাকে। এবার দাদু রাজি হলো। এবার দাদু এটা বলছে, বাবুদের তালপুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, ওঠা না আসতে গিয়ে ইয়াব বড় কাস্তে নিয়ে গাছে যেই চড়েছি ছোট্ট এক ডাল ধরেছি। আবার হয়তো তাকে বলা হলো যে এটা যে সাসপেন্স, তাহলে বাবুদের তালপুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, ওটা না আসতে গিয়ে বড় কাস্তে নিয়ে। আবার তাকে বলা হচ্ছে যে চরিত্র করা হচ্ছে, খুব ছোট্ট একটি বাচ্চা সে তার বন্ধুকে বলছে, বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা, বলি তাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, ওটা না আসতে গিয়ে বড় কাস্তে নিয়ে। তো এইভাবে আমরা চরিত্রগুলোকে কতটা রিয়েলিস্টিক করানো যায় তার ভয়েস মডুলেশনের প্র্যাকটিসগুলো এর মধ্যে। এবং এই যে আমি করবার চেষ্টা করলাম, এর মধ্যে কিন্তু অনেকবার সেই স্কেল চেঞ্জ হলো, আপ ডাউন হলো, এবং সেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে ওই যে একটুকে বললাম চরিত্র হয়ে যাওয়া এবং চরিত্র হয়ে গিয়ে না সেটাকে স্বাভাবিক করা। একটা সময় আমাকে ফিল করতে হবে যে আমি বিশ্বজিৎ, আমি রমেনবাবু হয়ে যাব এবং স্বাভাবিক রমেনবাবু হয়ে যাব। এটা খুব ইম্পর্টেন্ট। রমেনবাবু মানে আমি অভিনয় করছি কন্টিনিউয়াস, এরকমটা নয়। রমেন বাবুর মতন হয়ে আমি রমেনবাবু করছি এবং স্বাভাবিক রমেনবাবু। কত বছরের তপস্যা থাকলে বা ধ্যান দিয়ে থাকলে এমন সুন্দর একটা জিনিস সাক্ষাৎ মানে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে বিশ্বদাকে দেখে আজকে বোঝা গেল কত সুন্দর মডিউলেশন করে, কত সুন্দর করে উনি বোঝালেন। আচ্ছা বিশ্বদার, আমরা অনুষ্ঠানে তো শেষ পর্যায়ে, তো একটা শেষ প্রশ্ন রাখছি, নবপ্রজন্মকে উদ্বুদ্ধ করবেন কিভাবে? আর নাটক নিয়ে আরও নতুন নতুন কি কাজ আসতে চলেছে বর্ণমালার বা করতে চান যাতে আরও বেশি সংখ্যক দর্শক নাটকমুখী হতে পারে? বেশি সংখ্যক দর্শক আসার তো একটাই রাস্তা, ভালো প্রোডাকশন করা, ভালো মানের প্রোডাকশন করা। এবং আমরা যারা থিয়েটার করব বলে দায়বদ্ধ, তাদের থিয়েটারের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ডিপার্টমেন্ট বুঝে সেগুলোকে নিয়ে এগিয়ে যাওয়া, এবং আফটার অল একটা প্রজেক্ট শেষ হলে যে প্রোডাক্টটা তৈরি হয় সেই প্রোডাক্টটা যেন মানুষের কাছে উপজীব্য হয়। সাংগঠনিক জায়গার থেকে তো বিভিন্ন রকমের প্ল্যান প্রোগ্রাম থাকে। আমরা 2024-25 এই অর্থবর্ষে প্রত্যেক রবিবার করে আমাদের একটা নিজস্ব স্পেস রয়েছে, অভিনয়ের জায়গা মধুক্ষেত্র, সেখানে 52 সপ্তাহ ধরে আমরা একটা অভিনয়ের জায়গা রেখেছিলাম। সেখানে এমনও হয়েছে যে কোনোদিন 3 জন মাত্র দর্শক, তাদেরকে আমরা থিয়েটার দেখিয়েছি, আবার কোনোদিন 60-এর ওপরে দর্শক ছিলেন, তাদেরকেও আমরা থিয়েটার দেখিয়েছি। চেষ্টা করেছি যে মানুষকে নতুন করে থিয়েটারের সঙ্গে যুক্ত করা। আমরা এবছর প্ল্যান করেছি যে শিলিগুড়িতে ঠিকঠাকভাবে থিয়েটার করার একটাই প্রসেনিয়াম হল রয়েছে, সেখানে প্রত্যেক মাসে থিয়েটার করার একটা জায়গা,
দর্শককে সেখানে আমন্ত্রণ জানানো দেখার জন্য। এপ্রিল মাস থেকে আমরা শুরু করে দিয়েছি, সেখানে একটা মাল্টিলিঙ্গুয়াল। আমরা বিশ্বাস করি যে শিলিগুড়ি এমন একটি শহর যেখানে শুধুমাত্রই বাঙালি নয়, শুধুমাত্রই বিহারি নয়, বা শুধুমাত্র নেপালি নয়, বা শুধুমাত্র নির্দিষ্ট কিছু ভাষাভাষী মানুষ পুরো জায়গাটাতে রয়েছেন, ভৌগোলিকভাবে এমনটা নয়। তো প্রত্যেকটি ভাষার নিজস্ব কৃষ্টি সংস্কৃতি রয়েছে এবং সেখানেও থিয়েটার নিশ্চয়ই রয়েছে। তো সেগুলোকে সামনে নিয়ে আসা। এবছর মানে এই এপ্রিল মাসে আমরা একটা মাল্টিলিঙ্গুয়াল থিয়েটার ফেস্টিভ্যাল করলাম। আগামীতে আরও প্ল্যান রয়েছে। আর আমাদের যেটা মূল মানে পছন্দের জায়গা, এবং আমরা খুব কাজটা করে খুব মজা পাই, যে সারা বছর ধরে বিভিন্ন স্কুলগুলোতে বা কলেজগুলোতে একদম নবীন শিক্ষানবিশ যারা, তাদের সঙ্গে থিয়েটার করা, তাদেরকে থিয়েটার বোঝানো। আমরা বিশ্বাস করি যে তারা একজনও যদি ভবিষ্যতে থিয়েটারটা নাও করেন, স্কুল বা কলেজ লাইফে যদি থিয়েটারটা করার জন্য তারা হাউ টু লিড আ ডিসিপ্লিন লাইফ, এই যে কনসেপ্টটা তৈরি হবে, সেই কনসেপ্টটা ওই সাইকেল চালানো বা সাঁতার দেওয়ার করার মতন আর কি। যে একবার সাঁতার শিখলে কেউ সাঁতার ভোলে না, একবার সাইকেল চালানো শিখলে সে ভোলে না। থিয়েটারের ওই ডিসিপ্লিনটাকে সে কোনোদিন ভুলবে না, এবং সেটা বাস্তব জীবনে, ব্যক্তিগত জীবনে নানান রকমের ঝুট ঝামেলা এগুলো থেকে মুক্তি পেতে দারুণ রকম হবে, যেটাকে আমরা স্ট্রেস রিলিফ বলি। স্ট্রেস রিলিফ করতে খুব খুব সাহায্য করবে। তো সেই নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা এখন সারা বছরে 3-4টে স্কুলে নিয়মিত কাজটা করি। সেটা আমরাও চাইবো যে আমাদের দিক থেকে ট্রেনারের সংখ্যা বাড়াতে এবং আরও বেশি স্কুলের সঙ্গে ইনভলভ হতে, এবং এই বিষয়টাকে যদি সেখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা আরও বেশি সাপোর্ট করেন, তারা এর গুরুত্বটা বোঝেন, তাহলে পরে সেটা এগিয়ে নিয়ে যাওয়া। এবং আমরা খুব ভালো লাগে যে ইদানিংকালে শিলিগুড়িতে আরও 2-3টে গ্রুপ যারা বয়সে আমাদের থেকে পুরনো, তারাও একই রকমভাবে এই কাজগুলো করছেন। ঋত্বিক, তারা স্কুল থিয়েটার ফেস্টিভ্যাল করছেন, কলেজ থিয়েটার ফেস্টিভ্যাল করছেন। উত্তাল, তারা স্কুলে স্কুলে গিয়ে থিয়েটারে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছেন, এবং আমি হয়তো জানি না আরও অন্যান্য গ্রুপ তারাও এরকমভাবে কাজ করছেন। তো আশা তো আছে, স্বপ্ন তো দেখি যে এই বিষয়গুলো আরও ফ্লারিশ করবে এবং থিয়েটারকে আরও বেশি মানে মানুষ আইডেন্টিক্যাল জায়গার থেকে দেখবে যে আমি থিয়েটার করি, আমি থিয়েটার দেখতে ভালোবাসি, এটাও আমার একটা পজিটিভনেস, এটা মানুষ ফিল করবে এই স্বপ্নটা দেখি। আজকের আলোচনা আমাদের যে আজকের আলোচনা তা তিনি ছিলেন আমাদের সাথে বিশ্বজিৎ বাবু, বিশ্বজিৎ রায়। তিনি একাধারে শিক্ষক, এবং অবশ্যই আজকের কথার থেকে উঠে আসলো নাটকের, যদি আপনি বা নাটক দেখেন বা নাটক যদি নিজের জীবনে থিয়েটারের কোনো কিছু লেসন যে কোনো বয়সে নিতে চান তা কিন্তু নিতে পারবেন। আশা করি নাটক নিয়ে বা থিয়েটার নিয়ে আপনাদের মনে যে প্রশ্নগুলো ছিল তার অনেক উত্তর আপনারা পেয়েছেন, আমি তো পেয়েছি। আবারও হাজির হব নতুন মুখ নিয়ে শিলিগুড়ি টক্সে। ততক্ষণের জন্য বিদায় দিন আমাকে। নমস্কার।